এক ছিল সুখী রাজা। সুখের আলোয় আলোকিত ছিল তার রাজ্য। কিন্তু হঠাৎ একদিন তার রাজ্যে নেমে আসে দুঃখের আঁধার। তার জীবনের প্রথম নারী, তার আম্মা, তাকে ছেড়ে চলে যায় বহুদূর। সেই ঘোর আঁধারে রাজা ডুবে গেল মাঝ সমুদ্রে ভাসমান সেই নৌকা এর মতো, যার হঠাৎ সামুদ্রিক প্রলয়ে নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম ছিল। সুখী রাজার রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল দুঃখের কালো মেঘ। রাজা পারে না নিজেকে সংযত রাখতে। সময়ের সাথে রাজা হারিয়ে যেতে লাগলো, সময় বহমান উত্তাল স্রোতের ন্যায়। হঠাৎ রাজার জীবনে আগমন ঘটে এক মিষ্টি মেয়ের। যুবক জীবনে রাজার হৃদয় বেঁধে যায় সেই মেয়ের প্রতি। কিন্তু বিধাতার নির্মম পরিহাস, সেও রাজাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। রাজা ভেঙে পড়ে, তার অস্তিত্ব হারিয়ে যায়, ভুলে যায় ভালোবাসতে। কোনো এক পোকা যেন সেই রাজাকে কুড়ে কুড়ে খেতে থাকে। দুঃখের গুহায় হয় তার অবস্থান। কিন্তু সবকিছুর মধ্যেও রাজা মনে রাখে তার মায়ের স্বপ্নের কথা। উঠে দাঁড়ালেও রাজা বিশ্বাসের অযোগ্য করে সবাইকে। ভালোবাসাহীন জীবনে হঠাৎ করে এক নাম না জানা রাজকুমারী জড়িয়ে যায় রাজার সাথে। নিজের জীবনে কারোর প্রবেশ নিষিদ্ধ করা রাজা মেনে নেয়নি সেই মায়াময়ীকে। অবহেলায় ফেলে যায় সেই রাজকুমারীকে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানের ওপর কার জোর? সেই পবিত্র ফুল রাজার জীবনে নিয়ে আসে সুখের সুঘ্রাণ। রাজার গড়া শক্ত দেয়াল সরিয়ে হাত বাড়িয়ে তাকে আলোয় টেনে আনে সেই মায়াবিনী। রাজা যেন আবারও বাঁচার আশা খুঁজে পায়। যার রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে ঝলমলে আলো, সেই পবিত্র নারী তার জীবনের শেষ ঠিকানা হয়ে দাঁড়ায়। ভালোবাসা থেকে যোজন দূরে সরে আসা রাজাকে অনুরাগের পাঠ শেখায়, শেখায় জীবনের উদ্দেশ্য। রাজা তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। সেই রাজকুমারীও রাজাকে অসম্ভব ভালোবাসে, বিশ্বাস করে। অপরূপ আবেগ মিশ্রিত কণ্ঠে দু বাপ মেয়ে তাকায় দরজার দিকে। ইয়ানা দাঁড়িয়ে আছে, ঠোঁটের মাঝে এক সুন্দর হাসির ঝিলিক। রিফাত দেখে তার প্রাণের অস্তিত্বকে। আচ্ছা, সেদিন ইয়ানার কিছু হয়ে গেলে সে কি করত? আদেও বেঁচে থাকতো সে? জানা নেই। সে প্রশ্ন রিফাত নিজেকে বহুবার করেছে, কিন্তু উত্তরে সে পেয়েছে একটাই বাক্য: ইয়ানাহীন সে ঝড়বস্তু মাত্র। মেয়েটা ছাড়া নিজেকে কল্পনা করতে ভয় করে রিফাতের। স্বচক্ষে প্রিয় মানুষদের মৃত্যু দেখা কোনো বিষ পান করার মতো। যারা এই বিষ পান করে তারা জানে এর কষ্ট কীরূপ। রিফাতের কণ্ঠমণি কেঁপে উঠল। সেদিন বাথরুমে রক্তের স্রোত বয়ে গিয়েছিল। ইয়ানা অবচেতন হয়ে বুকে আঁকড়ে ধরেছিল সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাত শিশুকে। রিফাত হয়ে পড়ে বাক্যহারা, তার হৃস্পন্দন থমকে যায়। চোখের সামনে যেন সব শেষ হয়ে যাওয়ার দৃশ্য ভেসে ওঠে। সে কি আবার নিঃস্ব হয়ে যাবে? কাচের ঘরে বাচ্চা রাখা হয়। ইয়ানার চেক আপ শুরু হয়। কান্নার রোল ছড়িয়ে পড়ে চারিপাশে। প্রচুর ব্লিডিং হওয়ার কারণে ইয়ানার অবস্থা হয় শোচনীয়। রিফাত পাগল প্রায় হয়ে চুল আঁকড়ে ধপ করে বসে পড়ে। কাঁধে কারো স্পর্শ পেয়ে মাথা তুলে তাকায়। মিসেস আশফিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রিফাত অস্পষ্ট স্বরে বলে, মা। মা? আঁকড়ে ধরে তার হাত। আচ্ছা, রিফাত কি জানে সেদিন তার ছোট্ট বাক্যে সেই অর্ধবয়স্ক নারীটির মনে ঝড় বয়ে যায়? তার সেই একটা বাক্য নিজের বুকের কোণে আটক করে রেখেছে। সৃষ্টিকর্তার উপর ভরসা ছাড়া কোনো উপায় নেই। যখন তখন রিফাত উন্মাদের মতো ছুটে যায় মসজিদে, মোনাজাতে আকুতি মিনতি করে সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর কাছে। ইয়ানাকে তার ফিরে পাওয়া যেন কোনো মজেজা। রিফাতের উপর যেন দয়া করেছেন তিনি, তাকে নিঃস্ব করেননি, তাকে খালি হাতে ফিরিয়ে দেননি। রিফাত পারে না নিজেকে সংযত করতে। হাউমাউ করে কেঁদে সেদিন বুকের মাঝে জড়িয়ে নিয়েছিল ইয়ানাকে। আশপাশ ভ্রুক্ষেপ না করে শক্ত চুমু এঁকে দেয় ইয়ানার ঠোঁটে। কি বেদনাদায়ক সেই সময়! নুরাইফা ঘুমিয়ে পড়েছে। রিফাত তাকে বিছানায় শুয়ে তার দুধারে বালিশ রাখে, অতপর মাথায় চুমু দিয়ে যায় বারান্দায়। তখন ইয়ানা নুরাইফাকে খাইয়ে দেয়, সাহায্য করে রিফাতও। মেয়েটা সব সময় কথা শুনে, কিন্তু খাওয়ার সময় যত রাজ্যের কান্না জেদ শুরু হয়। এক প্রকার যুদ্ধ করে খাওয়ানো লাগে তাকে। খাওয়া শেষ করেই রিফাতের বুকে লেপ্টে চোখ বুঝে মেয়েটা। ইয়ানা নিচ থেকে রুমে এসে দেখে মেয়ে ঘুম, বাবার বুকে। ইয়ানাও কথা বলে না, মেয়ে উঠে যাবে বলে। এমনিতেও সকালের আচরণে সে অনুতপ্ত। মেয়ের কপালে দীর্ঘ চুম্বন এঁকে ব্যালকনিতে দাঁড়ায়। আধচন্দ্র তারকা রাশি দ্বারা পরিপূর্ণ আজকের আকাশ। উন্মুক্ত পেটে প্রাণের স্বামীর হাতের ছোঁয়া পেতেই ইয়ানা চোখ বুঝে মাথা এলিয়ে দেয় প্রশস্ত বুকে। রিফাত হেসে বলে, আমার বউ একা একা দাঁড়িয়ে কি করে? চাঁদ দেখে। আমি ছাড়া? আপনার চাঁদ তো আমি।
বলেই হাসে ইয়ানা। রিফাত মেয়েলি কাঁধে চুমু এঁকে বলে, আমার দুইটা চাঁদ, আমার ঘর আলো করে আমার জীবন ধন্য করার জন্য আপনার অনেক ধন্যবাদ বোকা প্রেয়সী। ইয়ানা ঘুরে দাঁড়ায়। রিফাতের চোখের কোণে হঠাৎ জমা পানি মুছে দেয়। অধরে অধর ঠেকিয়ে বলে, আপনি আমার চির সুখ রিফাত। মিলে যায় তীর তীর করা দুজোড়া ঠোঁট। সময় যায় নিজ দায়িত্বে। দুজন দুজনে মত্ত দুর্বল। ইয়ানা হাঁপিয়ে ওঠে। রিফাতের বুকে চট করে মেরে বলে, ভালো হবেন কবে? রিফাত শব্দ করে হাসল। মাথা এদিক ওদিক নাড়িয়ে বলল, কখনো না। রিফাত একবার চোখ ঘুরিয়ে তাকালো তার ঘুমন্ত পুতুলের দিকে। আবারও সামনে তাকিয়ে দেখল তার প্রেয়সীকে। অর্ধ চাঁদের স্নিগ্ধ আলো ছুঁয়ে দিচ্ছে তার প্রাণ ভোমরাদের। আহা, কি শান্তি, কি সুখ! বেহায়া হওয়া ছুঁয়ে দেয় ইয়ানার চুল। অবাধ্য কেশ রিফাতে সরিয়ে দেয় যত্ন করে। বছর বছর পূর্বে রিফাত এই অর্ধচাঁদের স্নিগ্ধ আলোয় এক রমণীকে দেখে থমকে গিয়েছিল। ঠিক যেন সেই রাতের পুনরাবৃত্তি ঘটেছে আজ। রিফাত আবারও থমকে গিয়েছে। সে আবারও প্রেমে পড়েছে। রিফাতের অন্তর্ভেদী চাহনি দেখে ইয়ানা খানিক লাজুক হেসে বলে, কি দেখেন? রিফাত আবেগ মিশ্রিত কণ্ঠে বলে, আমার জীবনের গল্পের এক অনন্য চরিত্রকে, আমার ছন্ন ছাড়া জীবনকে গুছিয়ে দেয়া এক জাদুকরীকে, আমার নিদ্রাহীন রাতের প্রণয় পরীকে। ইয়ানার চোখ ভরে ওঠে। আঁকড়ে ধরে রিফাতকে। সে কখনোই ভাবেনি বাবাহীনা মেয়ের জীবনে কখনো এত সুখ আসবে। হয়তো এই সুখের দোয়া তার মায়ের দেওয়া। ইয়ানা ঢোক গিলে মৃদু স্বরে বলে, আমাকে সব সময় আপনার বুকে লেপ্টে রাখবেন রিফাত। কখনো সরিয়ে দেওয়ার চিন্তা মাথায় আনবেন না। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমায় আমি ছাড়ছি না ইনু পাখি। তাদের এই একান্ত মুহূর্তে কানে আসে নুরাইফার কণ্ঠ। ঘুমের মাঝে মা বাবাকে খুঁজছে সে। রিফাত ঠোঁট উল্টে ইয়ানার দিকে তাকালো। তা দেখে হেসে ফেলল ইয়ানা। ছুটে রুমের দিকে যেতে নিলে রিফাত শাড়ির আঁচল টেনে ধরে। ইয়ানা পিছে ফিরতেই বলে, ঘুমাবে না? ঘুমাবে না? রিফাত এগিয়ে এসে কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, আবারও প্রণয় রাত্রি চাই। মিউ মিউ শব্দে কিছুটা চোখ মেলে তাকায় রিফাত। রাতে দেরিতে ঘুমানোর জন্য এখন চোখ খুলতেই নারাজ সে। কিন্তু তাকে যে উঠতেই হবে। আজ এক বিশেষ দিন। তার যে অনেক দায়িত্ব। রিফাত লম্বা শ্বাস টেনে চোখ একবার বন্ধ করে আবারও খুলে ফেলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল প্রায় 6টা। ভ্রু কুঁচকে উঠে বসে। বিছানা খালি দেখে খানিক অবাক হয়। তার বোকা প্রেয়সী কোথায়? রিফাত কিছুটা রাগে। মেয়েটা কি জানে না সকালে ঘুম ভাঙার পরপরই রিফাত তাকে কাছে চায়? এমনিতেও বেশ কিছুদিন বিয়ে বাড়ির আয়োজনের কারণে ইয়ানাকে কাছেই পায় না। রাতে যাও পায় সেখানেও দুজনে ক্লান্তির জন্য ঘুমিয়ে পড়ে। রিফাত চোখ মুখ কুঁচকে বিরক্তির বহিঃপ্রকাশ ঘটায়। ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে যেতেই তার চোখ পড়ে তার খোলা বারান্দায়। থেমে যায় পদচারণ। চিত্তকোণে বাতাস বয়। ঘাড় বেয়ে নেমে আসে শীতল রেখা। ইয়ানা দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল একপাশে, ভিজে খোলা লম্বা চুল কোমর ছাড়িয়ে। আগের তুলনায় হালকা নাদুস নদুস হয়েছে মেয়েটা। এতে করে যেন তাকে আরও চিত্তাকর্ষক লাগে। রিফাতের পাশে আরও বেশি মানায়। বাচ্চা ভাব থাকলেও দেহে তা মনে হয় না। ইয়ানার পায়ের সামনে বসে আছে মিশি। লেজ তুলিয়ে নিজ ভাষায় কি যেন বলছে ইয়ানাকে। হঠাৎ মিশি লাফ দিয়ে পালায় ব্যালকনি থেকে। ইয়ানা অবাক হয়ে পিছে তাকাতেই দেখতে পায় রিফাতকে। এতক্ষণে সে ইয়ানার শাড়ি ভেদ করে নিজের হাত রাখে ইয়ানার মসৃণ পেটে। মিশিয়ে নেয় তার পিঠ নিজের প্রশস্ত বুকে। ইয়ানা মৃদু হেসে বলে, কখন উঠলেন? যখন আমার বউ আমার সময় অন্য কাউকে দিতে ব্যস্ত। ইয়ানা চোখ ছোট ছোট করে রিফাতের দিকে ঘাড় ফিরিয়ে বলে, ওটা বিড়াল রিফাত। আপনি এমনভাবে বলছেন যেন আমি অন্য কারোর মানুষকে সময় দিচ্ছি। ভাববেও না তাহলে? না হলে কি? বুকের তলায় পিষে মেরে দেব। বলেই এক কামড় বসিয়ে দেয় ইয়ানার কাঁধে। ইয়ানা ব্যথায় উফ করে ওঠে। কনুই দিয়ে গুঁতো মারল রিফাতের পেটে। তাতে বুঝি কাজ হলো না? একদম না। উল্টে ইয়ানাকে আরও জড়িয়ে ধরল নিজের সাথে। ইয়ানা অনুভব করল আপন বদনের উপরিভাগ রিফাতের স্পর্শ। সামান্য চমকালো। রিফাতের হাত সরিয়ে ফেলার চেষ্টা করে বলল, অনেক কাজ রিফাত। বাড়ি ভর্তি মেহমান, যখন তখন কেউ ডাকবে আমাদের। হাত সরিয়ে দেওয়ার চেষ্টাও বিফল। সেথায় জোরালো ছোঁয়ায় ইয়ানা কুঁকড়ে ওঠে। চোখ মুখ কুঁচকে ফেলে। ব্যথা পায় প্রবল। রিফাত ইয়ানার কাঁধে নিজ রুক্ষ অধর স্পর্শ দিতে দিতে ঘোর কণ্ঠে বলল, আমাকে সরিয়ে দেওয়ার সাহস পেলে কোথায় ইনু? চুপচাপ দাঁড়িয়ে থাকো।
একটু ডানে বামে হলেই আজ রুম থেকে বেরাতে দেরি হবে তোমার। ইয়ানা দীর্ঘশ্বাস ফেলে। লোকটা দিনকে দিন আরো পাগল হচ্ছে। এখন রিফাতকে সরানোর চেষ্টা করা মানেই নিজের মাথায় বদল লেখানো। রিফাতের কারো ছোঁয়ায় ইয়ানা ডালমাটাল হয়ে যাচ্ছে। মৃদু ব্যথায় টনটন করছে তার নরম অবয়ব। ইয়ানা তাও শান্ত দাঁড়িয়ে। রিফাত যেন অশান্ত হচ্ছে ক্রমে। ইয়ানাকে ঘুরিয়ে তার গলায় মুখ ডোবায়। ইয়ানা হাত রাখে রিফাতের ঘাড়ে। হঠাৎ করে ইয়ানা কি ভেবে যেন বলে ওঠে। আচ্ছা, মিশি আপনাকে দেখলে পালায় কেন? রিফাত ভ্রু কুঁচকে মাথা তুলে তাকায়। ইয়ানার নরম গালে কষে চুমু দিয়ে বলে, ওর সাথে আমার ভাব মেলে না। মানে? মানে ছোটবেলায় আমি খুব ইলিশ মাছ খেতে পছন্দ করতাম। মা কাটা বেছে দিত, কিন্তু একদিন আমার ভাগের ইলিশ মাছ এক বিড়াল খেয়ে ফেলে। সে কি কান্না! কথা একটাই, বিড়ালের কাছ থেকে আমার মাছ এনে দিতে হবে। জেদ চেপেছিল প্রবল। মাছ না আনতে পারলেও আব্বু সেই বিড়ালটাকেই এনে দেয়। তারপর নিজের ছোট্ট ছোট্ট হাতের থাপ্পড় দিই বিড়ালটাকে। সেই থেকে যেন কোনো বিড়াল আমাকে দেখতে পারে না। যেখানেই যাই তারা পালায় আমাকে দেখে। আমারও বিড়াল পছন্দ নয়, হয়তো মিশির ক্ষেত্রেও তাই। ইয়ানা অবাক হয়ে শুনল রিফাতের কথা। বিস্ময় সে মূর্তি। রিফাত এবার নিজের অধর চেপে ধরল আপন বোকা প্রেয়সীর নরম অস্ত্রে। বেশ কিছুক্ষণ পর ছাড়ে। ইয়ানা অবাক স্বরে বলে, আমার মেয়েটা যেন আপনার মতো না হয়। হবে না, সে তো হবে মায়ের মতো জেদি, ছিচকা দুনি। কে জেদি সেটা বোঝাই যায়। তাই তো, কে জেদি? আপনি আবার কে? দেখাবো জেদ, পারবে সইতে এখন? ইয়ানা শুকনো ঢোক চেপে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। রিফাত এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইয়ানার পানে। নাক ঠেকায় কানের কাছে। লম্বা শ্বাস টেনে বলে, ইউ স্মেল নাইস ইনো। ইয়ানা লাজুক হেসে রিফাতের ঘাড়ে হাত রেখে বলে, বডি ওয়াশের কামাল। কথা শেষেই দুজনে হেসে উঠল। রিফাত ইয়ানার কপালে চুমু এঁকে বলল, কালো নানির কাছে শুয়েছে না ইফা? হ্যাঁ, এত ডাকলাম এলোই না। মা বাবাকে স্পেস দেয় আমার মেয়ে। বয়স বাড়ছে তবুও রোম্যান্স যায় না আপনার। রিফাতের গভীর চোখ ছোট ছোট করে ইয়ানার দিকে তাকালো। এক্সকিউজ মি মিসেস, এখনো প্রেম নিবেদন আসে আমার নামে? আমি আমার ইফার এভারগ্রিন বাবা হব, দেখিনি? আহা, আমার এবার গ্রিন ইমরান হাশমি রে। রিফাত বাঁকা হেসে ইয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আই উইল শো ইউ অ্যাট নাইট। কাঁদিয়ে ছাড়বো। ইয়ানা চমকে তাকায়। ঢোক চিপে সরে আসে। আমতা আমতা করে বলল, নূর নূর উঠে গেছে মনে হয়। রিফাত হঠাৎ করে সিরিয়াস হয়, গম্ভীর স্বরে বলে, নুরা ইফা, ওর নাম ইনু, ইফা বলে ডাকবে। ইয়ানা চলে যেতে নিলেও ঘুরে তাকায়। রিফাতের কাছে এসে তার দাড়িতে চুমু এঁকে বলে, কিছু নাম শুধু শুধু হয় না, হয় কখনো স্মৃতি। আমার মেয়ে আমি যা ইচ্ছে বলে ডাকবো, কোনো সমস্যা? রিফাত মৃদু স্বরে বলে, না, আমার জীবনের অন্যতম উপহার তোমরা। তোমাদের ছাড়া আমি দেখি নৌকা। বিয়ের সাজে বধূবেশে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে আলিয়া। এক প্লেটের মেহরুন বেনারসি, স্বল্প অলংকার, হালকা সাজ, মাথায় দোপাট্টা। এটি যেন মেয়েটাকে অপরূপ লাগছে। আচ্ছা, এই সাজে হাফিজ তাকে দেখে কি বলবে ভাবতেই আলিয়া লজ্জায় একাকার হয়ে যাচ্ছে। কিভাবে সময় পেরিয়ে গেল ভাবতেই অবাক লাগে। প্রেমের জোয়ারে ভাসছে তারা 1 বছর। অতপর অপেক্ষার অবসান ঘটিয়ে হাফিজ এলো দেশে। এসেই বলল বিয়ে করবে আলিয়াকে। ব্যাস শুরু হলো তোড়জোড়। আর আজ এই কাঙ্ক্ষিত দিন, তাদের বিয়ে। ভাবতেই আলিয়ার অন্তর দোলে উঠল। এরই মধ্যে বেজে উঠল আলিয়ার ফোন। হাফিজ ভিডিও কল করেছে। আলিয়া হেসে ফ্রন্ট ক্যামেরায় নিজের আঙুল চেপে ধরল। মুহূর্তে ফোনের স্ক্রিনে ভেসে উঠল হাফিজের বড়বেশি সাজা অবয়ব। হাফিজ ভ্রু কুঁচকে বলে, হাতছড়া আলো, তোকে দেখতে পাচ্ছে না। কেন দেখবে? এখন দেখলে বুঝি সামনাসামনি দেখার আগ্রহ আর থাকবে? কে সামনাসামনি দেখবে তোকে? ছোটবেলা থেকেই দেখে আসছি তাকে সর্দি, প্যান্টে হিসু, মাথা নাড়া। তোকে আবার আলাদাভাবে কি দেখবো? এখনই দেখিয়ে দে, রাতের সময় হবে না। আলিয়া ঠোঁট ফুলিয়ে নাকি স্বরে বলে উঠল, এগুলো কিন্তু ঠিক নয়, বিয়ে করব না তোমাকে। পা ভেঙে বসে রাখবো আবার সামনে, তোর ঘাড় করবে বিয়ে। আর রাতে কেন সময় হবে না দেখার? হ্যাঁ, তুমি কি মাটি কাটতে যাবে রাতে? হাফিজ এবার বাঁকা হাসি দিয়ে বলে উঠল, সেটা রাতেই বুঝবি, মাটি কাটি নাকি অন্য কিছু কাটি। রেডি ফর মাইন্ড ডার্লিং।
আলিয়ার বুক ধরাস করে উঠল। চটজলদি ফোন কেটে পানি খেলো 1 গ্লাস। ইস, লজ্জায় শেষ আজ। ইয়ানা লং গাউন পরেছে পার্পেল রঙের, মাথায় ভারী দুপাট্টা চাপানো, হালকা সাজিয়ে তাকে মনোহর লাগছে। এর মধ্যে রিফাত প্রবেশ করল রুমে। পরনে তার পার্পেল পাঞ্জাবি পাজামা, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে ঘড়ি, এক কথায় অপূর্ব। হয়েছে তোমাদের? রিফাতের কথায় ইয়ানা ক্ষেপে ওঠে। রাগে গজগজ করতে করতে বিছানায় ছড়িয়ে থাকা জিনিসপত্র গোছাতে বলে, 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা আগে আপনার মেয়ের সাথে একটা বিস্কিট দিয়েছিলাম, সেটা এখনো শেষ হয়নি। নতুন জামা পরাতে যাচ্ছি তো কাঁদছে, সেই সন্ধ্যা থেকে কিছু খাচ্ছে না। আরও কত কি। রিফাত মৃদু হেসে এগিয়ে যায় সিঙ্গেল সোফায় বসে থাকা তার 3 বছরের মেয়ে নুরাইফার দিকে। বাবাকে দেখেই মেয়ে আহ্লাদে আধখানা হয়, ঢুকে যায় বাবার বুকে। রিফাত মেয়েকে কোলে তুলে বলল, আমার আম্মা কেন মায়ের কথা শুনছে না? দেখো মা রাগ করেছে। নুরাইফা বাবার কথায় শুনে বলল, বিদ্যুৎ মজা না, টিপ খাবো। আল্লাহ, চিপস খেলে যে পেট ব্যথা করবে, আর ব্যথা করলেই শুই দেবে। নুরাইফা চমকে তাকালো বাবার দিকে, আধো ভাষায় বলল, খাবে না টিপ নোরাপা? আমার ভালো আম্মা, এবার সুন্দর করে ড্রেস পরে নাও আম্মা, আজ না ফুপ্পির বিয়ে। নুরাইফা গোল গোল আঁকি মেলে রিফাতের দিকে তাকিয়ে বলল, নোলাপা বিয়ে তবে? রিফাত আর ইয়ানা দুজনেই সামান্য চমকে উঠল মেয়ের কথায়। এতক্ষণ রাগে লাল হওয়া ইয়ানাও মেয়ের কথায় গলে পানি হয়ে যায়। তাদের হাওয়াই মিঠাই মেয়ে। অতপর হেসে উঠল দুজনেই। ইয়ানা এগিয়ে মেয়ের গালে চুমু এঁকে বলে, যেদিন তোমার আব্বুর মতো ছেলে আমরা খুঁজে পাবো, সেদিন তোমার বিয়ে দিব আমার জান। রিফাত তাকালো ইয়ানার দিকে। আজ যেন সে পুরুষ হিসেবে সার্থক হয়েছে। স্ত্রীর কাছে যে স্বামী সম্মানিত এবং ভালোবাসার প্রাপ্ত, সে পুরুষ তার জীবনে জয়ী। ইয়ানা রিফাতের দিকে তাকিয়ে রইল কিছু পল, অতপর উঠে বিছানা থেকে মেয়ের পার্পেল ফরক নিয়ে এসে রিফাতের কাছে দিল। মিছে রাগ দেখিয়ে বলল, পরিয়ে দিন ওকে, না হলে আমার কাছে পড়বে না। বাবার বয়স, বাবার মেয়ে সে, আমি তো ভেসে এসেছি। ইয়ানার কঠিন কণ্ঠে রিফাত হেসে উঠল। রিফাত মেয়ের ড্রেস চেঞ্জ করে দিতে দিতে বলে উঠল, আম্মা, তোমার মায়ের আজ কি হয়েছে বলো তো? এরকম অ্যাংরি বার্ড হয়ে আছে কেন? নুরাইফা খিলখিল করে হেসে উঠল মুখে শব্দ করে, হাত নাড়িয়ে বলল, তু বুম। বুম। ইয়ানা নরম চোখে তাকালো তাদের দিকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওনা ঠিক করতে করতে বলল, অ্যাংরি বার্ড না? আচ্ছা, কিছুই বলবো না আর। রিফাত মেয়েকে রেডি করিয়ে তার কাঁধ পর্যন্ত আসা চুলে হেয়ার ব্যান্ড পরিয়ে দেয়। মেয়ের কপালে চুমু দিয়ে বলে, আমার পুতুল। আমার হান্তাম বাবা। রিফাত অবাক হয়ে মেয়ের কথায় হেসে বলে, ওরে বাবা, হ্যান্ডসাম ওরা শিখলে কোথা থেকে? মা বললে বাবা আনতাম। রিফাত ইয়ানার দিকে তাকিয়ে দেখে মেয়েটা কোনা চোখে তাকাচ্ছে। রিফাত মেয়েকে কোলে তুলে ইয়ানার কাছে যায়। সবে ইয়ানা একটা লিপস্টিক তুলেছিল ঠোঁটে মাখার জন্য, সেটা দেখে রিফাত সাথে সাথেই বলে ওঠে, এটা না, পিঙ্কটা দাও, এটার টেস্ট ভালো না। ইয়ানা ফুঁসে রিফাতের দিকে তাকায়, বলে, কেন, আপনি কি এটা ভাতের সাথে খাবেন? রিফাত ঠোঁট কামড়ে হেসে ইয়ানার কানের কাছে কিছু বলতে ইয়ানা লজ্জায় তেতে ওঠে রিফাতকে ঠেলে রুম থেকে বের করে দেয়। শুনতে পায় রিফাতের হাসির আওয়াজ। বিয়ের আয়োজন অত্যাধিক বেশি না, নিজের আপন মানুষদের কাছে এসেছে সবাই। তাতে যেন হোসেন বাড়ি জমজমাট, ফুলের ঘ্রাণে মরিচবাতিতে যেন নতুন সাজে সজ্জিত গোটা বাড়ি। আলিয়া এবং হাফিজ দুজনেই চায়নি অত্যাধিক কিছু, খুবই ছোটভাবে বিয়ে করতে চেয়েছিল তারা। হোসেন বাড়ির আঙিনায় করা হয়েছে সমস্ত আয়োজন, ঠিক যেমন আলিয়া চেয়েছিল। স্টেজে বসে আছে আলিয়া, মুখের সামনে টানা ঘোমটা। হঠাৎ করে চিৎকার চেঁচামেচির শব্দে আলিয়ার বুক ধক করে উঠল। শুনতে পায় বর এসেছে গুঞ্জন। কিছুক্ষণ পরেই তার সামনে বিছানো কার্পেটের ওপর থেকে হেঁটে এগিয়ে আসে হাফিজ। হাফিজের এক একটা পদচারণ আলিয়ার মনে ঝড় তুলছে। হাফিজ বসে আলিয়ার অন্য পাশে পর্দার আড়ালে, সেখান থেকে গভীর চোখে পরখ করে আলিয়াকে। তার শরীর জুড়ে চলছে হিমসুতোর চলাচল। এরই মাঝে তাদের কাছে এসে হাজির হয় পরিবারের সকলে। মিস্টার আফতাব এগিয়ে যায় মেয়ের দিকে, পাশে বসে তার। রিফাত দাঁড়ায় বোনের মাথার কাছে, ইয়ানা তার পাশে। মিস্টার আফতাব নিজের মেয়ের হাত জোড়া আপন হাতের মুঠোয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে,
আজ আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা আম্মু। মেয়ে জন্ম দিয়েছি, তাই তাকে অন্যের হাতে তুলে দেওয়ার শক্তিও আল্লাহ আমায় দিয়েছেন। আমার আপন ভাতিজা হাফিজ হোসেন তোমায় ভালোবাসে, বিয়ে করে তোমাকে তার অর্ধাঙ্গিনী বানাতে চায়। তুমি কি রাজি আম্মু? আলিয়া এবার ফুপিয়ে কেঁদে উঠল, তার দেহ কাঁপছে। এদিকে আফতাব মিয়াও কেঁদে উঠল। রিফাত ঢোক গেলে আফতাব মিয়ার কাঁধে হাত রেখে বলল, আব্বু। ব্যাস, আফতাব মিয়া যেন শক্তি ফিরে পেল। রিফাতের দিকে একবার তাকিয়ে আলিয়ার মাথায় হাত রেখে বলল, রাজি থাকলে বলো আম্মু। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আলিয়া থেকে থেকে ফুপিয়ে উঠছে। ইয়ানা এগিয়ে এসে আলিয়ার মুখের কাছে কান নিয়ে বলল, আচ্ছা, জোরে বলতে হবে না, আস্তে করেই বল। আলিয়া মৃদু স্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। হাফিজ চোখ বন্ধ করে মুচকি হাসে। আলিয়ার কথায় মিসেস আশফিয়া কেঁদে ফেলে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? সাইন করার সময় আলিয়া অনবরত কাঁপছে, পেন ধরতে পারছে না। রিফাত সামান্য ঝুঁকে বোনের হাতের উপর হাত রাখে, সাপোর্ট দেয়। একইভাবে মিস্টার আফতাব হাফিজের কাছে যায়। তার সম্মতি শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে। সাথে শুরু হয় মোনাজাত। সবাই মিলে মন থেকে দোয়া করে নতুন দম্পতির জন্য, তাদের পথ চলা যাতে সহজ হয়, হয় ভালোবাসাময়। মাঝের পর্দা সরিয়ে হাফিজ এগিয়ে আসে আলিয়ার দিকে, ঘোমটা সরিয়ে চোখ রাখে তার নববধূর পানে। আহা, এ যেন অনন্য অনুভূতি। আলিয়াকে টেনে দাঁড় করায়, অতপর আলিয়ার মাথায় হাত রেখে দোয়া পড়ে। তারপর কপালে চুমু এঁকে জড়িয়ে ধরে। আলিয়ার লজ্জায় শেষ, তাও এই জড়িয়ে ধরা হৃদয়কে সিক্ত করে দিচ্ছে। তাদের বিবাহিত জীবনের প্রথম কাছে আসা। আলিয়া আর হাফিজ বসে আছে পাশাপাশি। অনেকেই তাদের সাথে ফটো সেশন করছে। আশেপাশে একটু খালি হতেই হাফিজ আলিয়ার দিকে আরেকটু চেপে বসে। আলিয়াকে পিন্স করে বলে, কে যেন বলেছিল আমাকে বিয়ে করবে না? আলিয়া হাফিজের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোমার বউই বলেছিল। হাফিজ হেসে ফেলে। আলিয়া পূর্ণ দৃষ্টিতে হাফিজের দিকে তাকিয়ে বলে, কেমন লাগছে আমাকে? একদম আমার লাগছে। হাফিজের কণ্ঠে ছিল ঘোর একরাশ ভালোবাসা। আলিয়া টেনে শ্বাস নিল। তার জীবনের মানুষটার আগমন ছিল মনোরম বাতাসের ন্যায়, যা আলিয়ার অনুভূতিদের গেঁথে দিয়ে যায়। হাফিজ অগোচরে আলিয়ার হাত ধরে। আলিয়া হালকা কেঁপে উঠল। হাফিজ তা দেখে বলল, এতটুকুতেই গাবাগাবি হলে তো চলবে না আলু, আমি কোনো বাহানা শুনবো না আজ। আলিয়া শুকনো ঢোক চেপে বলল, বিদেশ থেকে বেহায় হয়ে গেছো তুমি। হাফিজ হেসে উঠল। ছেলেরা বেহায়া না হলে মেয়েদের অসুবিধে। কিভাবে? মেয়েরা হয় লাজুক, তাদের কাছে আসার ফিলিংস হলেও তারা প্রকাশ করে না, কিন্তু ছেলেরা তা প্রকাশ করে দিয়ে নিজেরাই এগিয়ে আসে। হয় বেহায়া, এগিয়ে আসলে মেয়েরা ফিরিয়ে দেয় না, কারণ তাদেরও একই ইচ্ছে। কিন্তু সব ছেলেরা এগিয়ে এলো না, তারাও মেয়েদের মতো ঘামটি মেরে বসে থাকলো, তাতে অসুবিধা কাদের হবে? আলিয়া উত্তরে বলল, মেয়েদের। এই তো বুঝেছিস, গুড বউ। হাফিজের এক মেয়ে কলিগ অনেকক্ষণ ধরে রিফাতকে স্টক করে চলেছে। একবার কথা বলতে সুযোগ বুঝে। ইয়ানা অনেকক্ষণ ধরেই তা লক্ষ্য করেছে। ভেতরে ভেতরে সে ফসে। এবার যেন মেয়েটি সীমা অতিক্রম করল। রিফাতের পাঞ্জাবির বুকের কাছে লেগে থাকা কিছু সে পরিষ্কার করে দিচ্ছে নিজ হাতে। রিফাত তাকে বারণ করছে, কিন্তু গায়ে পড়া মেয়ে যেন সেটা গুরুত্বই দিচ্ছে না। ইয়ানা দ্রুত গতিতে এগিয়ে এলো রিফাতের কাছে, খপ করে ধরে ফেলল রিফাতের হাত। গায়ে গা ঘেঁষে দাঁড়ায়। রিফাত কিছুটা ভরকে যায়, অতপর বুঝে ফেলে অনেক কিছুই। হাসে সংগোপনে। মেয়েটির স্থির হয়ে রিফাতের দিকে তাকিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করে, উনি কে মিস্টার রিফাত? ইয়ানাও রিফাতের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, আমি কে আপনার রিফাত? মাই ওয়াইফ, মাই লাভ। রিফাত ইয়ানার দিকে তাকিয়ে উত্তরটি দিল। মেয়েটি যেন এক প্রকার চমকে উঠল। হাতে থাকা টিস্যু পেপার পড়ে গেল। সেদিকে লক্ষ্য করে কুটিল হাসল ইয়ানা। অতপর দূরে ইব্রাহিম সাহেবের কোলে বসে থাকা নুসাইফার দিকে ইশারা করে বলে, আমাদের মেয়ে নুরাইফা। মেয়েটি এবার বিষম খেল। হাসার চেষ্টা করে ইয়ানার সাথে হালকা পরিচয় হয়ে কেটে পড়ে। ইয়ানা ঝামটা দিয়ে রিফাতের বাহু ছেড়ে পড়ে। তবু শখ না অন্য মেয়েদের অ্যাটেনশন, তো খুব শখ না অন্য মেয়েদের অ্যাটেনশন পাওয়ার? করুন যা ইচ্ছা করুন, পুরুষ মানুষ বলে কথা। ইয়ানার চোখ টলমল করছে। রিফাত তাকে ডাকলেও শুনল না। তারপর থেকে পুরো অনুষ্ঠান জুড়ে ইয়ানা এড়িয়ে চলল রিফাতকে। সময় এলো আলিয়ার বিদায়ের। মেয়েটা তার মা বাবা ভাইকে জড়িয়ে কি কান্না।
অবশেষে ইব্রাহিম সাহেবের আদেশে হাফিজ আলিয়াকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো। রওনা দিল ইব্রাহিম সাহেবের উপহার দেওয়া ফ্ল্যাটের উদ্দেশ্যে। তার ইচ্ছে নাতির বিবাহিত জীবনের শুরু হোক তার দেওয়া ফ্ল্যাট থেকেই। সুন্দর বড় ফ্ল্যাট, প্রয়োজনীয় সমস্ত জিনিস উপস্থিত। আলিয়া আর হাফিজ ছাড়া এখানে কেউ নেই। ইব্রাহিম সাহেব তাদের বিরক্ত করার জন্য কাউকেই তাদের সাথে পাঠাননি। বয়স হলেও এইদিকে ইব্রাহিম সাহেব বেশ বুঝদার। আলিয়া অল্প স্বল্প ফ্রেশ হয়েছে হাফিজের কথায়। ছেলেটা একটা ড্রেস দিয়েছে তাকে পরার জন্য। ওয়াশরুমে প্যাকেট থেকে কাপড়টা বের করতে আলিয়ার চোখ চড়ক গাছ, মুখ হা, এক প্রকার চিৎকার করে বলল, হাঁপানির রোগী কোথাকার? হাফিজ সবই ফোন হাতে বসেছিল সোফায় আরামে। মনে তার অচেনা নতুন অনুভূতি। এরই মাঝে আলিয়ার চিৎকারে ধরফড়িয়ে ওঠে সোফা থেকে। দ্রুত গতিতে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে তড়িৎ বলে, হোয়াট হ্যাভেন আরু, আর ইউ ওকে? আলিয়া কিরমির করে বলল, এটা কি দিয়েছো আমাকে? আমি এটা পরবো না, অন্য ড্রেস দাও। হাফিজ এবার কুটিল হাসল, গাছাড়াভাবে হেসে বলল, নো নো আলু, ওইটাই পড়তে হবে। কোনো কাপড় পরবে না তুমি। ডেসপারেট সময়ে তোমার শরীর কুচি খোলার মতো ধৈর্য ওভার নেই। হ্যারি আফ। আলিয়া কাহিল, নাস্তানাবুদ তার অবস্থা। হাফিজের লাগাম ছাড়া কথায় সে নিস্তেজ প্রায়। আলিয়ার বদন চিনমিন করে উঠছে। আজ হাফিজের ভালোবাসায় শিখতে হবে তার দেহ। কথাটি ভেবে আলিয়ার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে শতগুণ। আলিয়ার কাছে নেই অন্য কাপড়, তাই এটাই পরতে হবে। সময় গড়ালো, হাফিজের অপেক্ষা দীর্ঘ হলো। হঠাৎ করে কারেন্ট চলে যায়। পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ে মোমবাতির মনোরম আলো, যা হাফিজ কিছু পূর্বে আগে জ্বালিয়েছে। হাফিজ শুনতে পায় ওয়াশরুমের সিটকিনির আওয়াজ। হাফিজ পূর্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দেখতে পায় তার হৃদয় নিংড়ানো আলিয়ার কামিনগিনী রূপ। হাফিজ শুকনো ঢোক চেপে তাকিয়ে রয়। তার বুক ভারী হয়ে আসছে। আলিয়া উসখুস করছে, ছোট্ট কাপড়টি টেনে আরো নিচে নামানোর চেষ্টা করছে। শুভ্র আঁকাবাঁকা মেধহীন শরীরের প্রত্যেকটি ভাঁজ যেন ফুটে উঠেছে সেই কাপড়ের আড়াল থেকে। কাঁচা ফুলের ঘ্রাণে মেতে উঠেছে কক্ষসহ দু নরনারী চিত্ত। মোমের অপূর্ব আলোয় আলিয়াকে মায়াবী কামাঙ্গিনী লাগছে। হাফিজ ধীর পায়ে এগিয়ে যায় আলিয়ার দিকে। এদিকে আলিয়া থরথর করে কাঁপতে লাগলো। হাফিজের এক একটা পদচারণ আলিয়ার অন্তরে ঝড় তুলল। তার পেট মুচড়ে উঠল, মনে হচ্ছে পালিয়ে যেতে। আলিয়া এক পা দু পা পিছিয়ে গেল। হাফিজ ছট করে ধরে তার কোমর। আলিয়া হাঁফিয়ে ওঠে, বারে বারে নিঃশ্বাস ফেলে। চোখ গোল গোল করে তাকায় হাফিজের দিকে। হাফিজ সময় নেয় না, হামলে পড়ে আলিয়ার নরম অধরে। খামছে ধরল আলিয়ার কোমল বদন। নিজের দানবীয় হাতের মুঠোয় নিল তার চিকন শরীর। আলিয়া হাফিজের টি শার্ট খামলে ধরে। শিরশির করা তার দেহ কেঁপে উঠল প্রবল। জীবনের প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় অস্থির হয় সে। যদি মানুষটি হয় ভালোবাসার, তাহলে তো কথাই নেই। আলিয়া নিজের অধরে ধারালো দাঁতের স্পর্শে কুকিয়ে উঠল। হাফিজ মাথা তুলে তাকায় তার দিকে। মেয়েটা কেমন দুলছে, ভয়ে লজ্জায় একাকার হয়ে গেছে সে। এত কিছুর পরও হাফিজ পিছে পা হয় না। আজ না হলে কাল তাদের মাঝে প্রণয় হবে। তাহলে সেটা আজ হলে দোষের কিছু দেখছে না হাফিজ। হাফিজ এবার আলিয়ার কাঁধের স্টেপে হাত রাখতেই আলিয়া হো হো করে কেঁদে উঠল। হাফিজের বুকের কাছে লেগে কান্নারত কণ্ঠে বলল, আমি আমি ভয় পাচ্ছি। হাফিজ দীর্ঘশ্বাস ছাড়ে। আলিয়াকে আগলিয়ে নিয়ে জড়িত কণ্ঠে বলে, কিচ্ছু হবে না জাহান, আবার সাথ দাও। আছে তো, বোঝো ভাই, আমি শেষ হচ্ছি তোমার কাছে আসার জন্য। আমি হাফিজ, আমি হুশ, আমি মানব না আলু। ওয়ান্ট ইউ। আলিয়া অশ্রুসিক্ত নয়নে তাকায় নিজের ভালোবাসার পুরুষটির দিকে। ছেলেটার চোখে মুখে রয়েছে একরাশ ব্যাকুলতা। আলিয়া নাক টানে, হাফিজের গালে আলতো হাত রাখে। কি করবে তুমি? আলিয়ার বোকা কথায় হাফিজ আলতো হেসে মেয়েটাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে তার ফিট ঠেকায়। হাত রাখে তার নববধূর নরম অবয়বে। সেথায় জোরালো ছোঁয়ায় মাতোয়ারা করে আলিয়াকে। হাফিজ আলিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, ডাকাত হয়ে লুট করবো, এই পৃথিবীর অন্যতম মূল্যবান রত্ন হাসিল করবো যা। আলিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় অগ্রসর হয়। আলিয়ার দিকে ঝুঁকে মাতাল কণ্ঠে বলে, টেক অফ মাই টি শার্ট জান। আলিয়া শুকনো ঢুক চেপে তাই করে। অতপর নিজের মাঝে ভালোবাসার বর্ষণের আভাস পায় আলিয়া। সে আর তার দেহ এখন তার নয়, সেটা দখল করে ফেলেছে হাফিজ, তার স্বামী, তার ভালোবাসা।
ছোট ছোট ব্যথাতুর চুম্বনের ছোঁয়ায় ভরে যাচ্ছে আলিয়ার সমস্ত অবয়ব। আলিয়া নীরবে কাঁদে। তার কান্না দেখে গলে যায় না হাফিজ। সম্পর্ক তাদের হালাল। কঠিন হয়ে টিকে থেকে আলিয়ার গলার ভাঁজে শক্ত অধর ছুঁয়ে উত্তেজনায় কাঁপতে থাকা কণ্ঠে বলে, অভ্যাস করে বলি যা, আমি একদম ধৈর্যশীল নই তোমার বেলায়। প্রতি রজনীতে তোকে চাই আবার। আই নিড ইউ বেডলি জান। আলিয়া আঁকড়ে ধরে তার পাগল বরকে। অবিরাম ভালোবাসা অস্থির ছোঁয়ার সাথে পীড়ায় জর্জরিত স্পর্শে কাহিল আলিয়া। তাও কোথাও পূর্ণতা আলো। স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের পূর্ণতা পেল। অবশেষে পরিণয় হলো তাদের প্রেমের। তারা ভালো থাকুক ভালোবাসার সাথে। রাতের অন্ধকারে চারিদিকে ঝিঝি পোকার ডাক। ঘড়িতে সময় তখন প্রায় 2টো। কাজের শেষ যেন হলো এবার। রিফাত বাহিরে কাজে ব্যস্ত আর ইয়ানা ঘরের কাজে। অবশেষে শেষ হলো কাজ। ইয়ানা ক্লান্ত হয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়, কাপড় চেঞ্জ করে, শরীর এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করতে ঘুমে তলিয়ে যায়। অভিমানে রিফাতের কথা চিন্তাই করে না। নুরাইফা মিসেস আশফিয়ার কাছে ঘুম। তিনিও নাতনিকে দেবে না। হঠাৎ করে ইয়ানা অনুভব করে তার দেহের উপর ভারী কিছুর অস্তিত্ব। বিরক্তিতে চোখ খুলে দেখল এটা তার বর, যে এখন ইয়ানার বুকে মাথা রেখে তাকে চাপটে ধরে শুয়ে আছে। ইয়ানা ফোন চেক করতেই দেখে রাত 3:10। অতঃপর রিফাতকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে রিফাত ক্লান্ত দৃষ্টিতে তাকায় ইয়ানার দিকে। ইয়ানা বলে, দূরে গিয়ে ঘুমান, সরুন রিফাত, ঘুমাবো। এবার রিফাত একটু উঠে এসে ইয়ানার মুখোমুখি হয়। এভাবে ঘুমোবো কি করবে? ইয়ানা রিফাতকে ঠেলতে ঠেলতে বলে, যান, সরে যান। ইনু, শুনবো না। ইনু তাকাও আমার দিকে। ইয়ানা তাকায়, তার চোখ জোড়া ছলছল করছে। রিফাত আলতো হেসে বলে, আমার মেয়ের মাকে ছেড়ে আমি কোথায় যাব? এই বৃহৎ পৃথিবীতে সে ছাড়া আমি একদম একা। ইয়ানা এবার কেঁদে ফেলে বলে, শুনবো না। ওই মেয়েটা কেন আপনার সাথে কথা বলবে? আপনি কেন তার সাথে হেসে কথা বলছিলেন? ওটা হাফিজের কলিগ ছিল ইনু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সে আমার মেহমান, সে আমাদের মেহমান। আর আমি তো কথা বলছিলাম না, সে উপরে কথা বলছিল। উপজে কথা বলতেই হবে। আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে চাই না। কে শুনে কার কথা? ইয়ানার এত অভিযোগ যেন রিফাতের মাথার ওপর থেকে গেল। তার অধর অনেক আগেই ছুঁয়েছে ইয়ানার শুভ্র গলদেশ। হাতের অস্তিত্ব কামিজের আড়ালে স্পর্শকাতর স্থানে ইয়ানা যেন অস্থির হয়ে রিফাতের চুল খামছে ধরে। তাকে ঝাঁকিয়ে বলে, দূরে সরুন, আমি ঘুমাবো। আসবেন না একদম আমার কাছে। রিফাত মাথা তুলে বলে, আচ্ছা, কথা বলতে হবে না, শুধু জেগে থাকো। রিফাত, হুম, কোনো কথা নয়। আমি সকালেই বলেছিলাম, এখন বাহানা শুনবো না। আমি রেগে আছি। অকারণে। তুমি জানো আমি কেমন, তারপরেও এমন কথার জন্য শাস্তি পাবে তুমি। ইয়ানা থমথমে খায়। হ্যাঁ, তার খারাপ লাগছিল, তার অভিমানও হয়েছিল, কিন্তু সে জানে রিফাতের ব্যক্তিত্ব কেমন। রিফাতকে মেয়েপাড়ায় ছেড়ে দিলেও সে ঘুরে ইয়ানার কাছেই আসবে। ইয়ানা সামান্য দমে গেল। রিফাতের পাগল স্পর্শে গঙ্গিয়ে ওঠে। ব্যথা। বলেছিলাম কাঁদিয়ে ছাড়বো আজ, তাও কাঁদাতাম না। কিন্তু তোমার এই অবাঞ্ছিত অভিমানে এটাই এখন হবে। অসভ্য। ধন্যবাদ। ইয়ানা আবেশে জড়িয়ে নেয় রিফাতকে। নাজুক পরিস্থিতিতে এসে ইয়ানা মৃদু কণ্ঠে বলে, একটা বেবি চাই। নুরাইফা একটা ভাই বা বোন চায়। রিফাত কঠোর হয়। ইয়ানা ব্যথাতুর শব্দ তোলে। রিফাত কাপা কণ্ঠে বলে, আমার মেয়ের জন্য আমি 1000টা খেলার সাথে এনে দেব। দরকার পড়লে সারা দিন তার সাথে থাকবো, খেলবো। কিন্তু তোমার আবদার আমি পূরণ করব না। কিন্তু চুপ। উপরওয়ালা যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। আমার আর কিচ্ছু চাই না ইয়ানা, কিচ্ছু চাই না। তুমি থাকো, তোমাকেই আমি চাই। আমিও আপনাকে অনেক চাই রিফাত। রিফাত একটা প্রেমময় শক্ত চুমু দেয় ইয়ানার অধরে। নিজের সমস্ত ভালোবাসা এই ইয়ানার মাঝে ঢেলে দেয়। তোমাকে নিয়ে আমার প্রতিটা সকাল হোক প্রেম সিক্ত, প্রতিটা গোছুলি হোক ভালোবাসার। তোমার সাথে প্রতিটা রজনী কাটুক প্রণয়ময়। বুকে মাথার